কথা বলা হচ্ছে সেটা হচ্ছে না, এই জায়গাগুলোর সংস্কার তো হচ্ছে না। সো জিয়া হাসান, আপনি আপনি শুনছিলেন এবং আপনার কাছে একটু শুনতে চাই। আইএমএফ এর প্রসঙ্গ উঠল, ইতিমধ্যেই বাংলাদেশ চীনের কাছে $5 বিলিয়ন ঋণ চেয়েছে। তো সব মিলিয়ে আপনি আপনার কাছে আরেকবার শুনতে চাই যে মিস্টার ইশতিয়াক রেজার কথার প্রেক্ষিতে আপনি কি মনে করেন? ইশতিয়াক ভাই তো চমৎকার বলেছেন, উনি অনেকগুলো প্রসঙ্গ কভার করেছেন যেগুলো আমি বলিনি। সো আমরা ইশতিয়াক ভাইয়ের কথায় যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে আমরা অর্থনীতির যে সিচুয়েশনটা বলি এটাকে বলি হচ্ছে পলি ক্রাইসিস। তার মানে হচ্ছে মানে নির্দিষ্ট একটা দিকে ক্রাইসিস না, ক্রাইসিস সব জায়গায়। এবং এটা তো আমাদের বাংলায় একটা সুন্দর মানে প্রবচন আছে যে সারা শরীরে ব্যথা, এটা কোথায় ওষুধ দেব। সো এই পলি ক্রাইসিসের বিষয়টা কিন্তু ভয়ঙ্কর। কারণ আমরা অর্থনীতিতে যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কথা বলি, এখানে 3 ধরনের ক্রাইসিস আমরা দেখি। একটা হচ্ছে ব্যাংকিং ক্রাইসিস, একটা কারেন্সি ক্রাইসিস, একটা হচ্ছে ডেট ক্রাইসিস। আমাদের দেশে টেকনিক্যালি বলতে পারি যে আমাদের তেমন কোনো ব্যাংকিং ক্রাইসিস নাই। আমাদের 10% 12% খেলাপি ঋণ, হ্যাঁ এটা খারাপ, কিন্তু এটা খারাপ হলেও একটা ডেভেলপমেন্ট কান্ট্রিজ এটা হতে পারে। কিন্তু আমরা জানি যে রিয়ালিটি হচ্ছে যে প্রকৃত খেলাপি ঋণের হার 10% না, এটা প্রায় আইএমএফ নিজেই দেখাইছে যে এটা প্রায় 3 লক্ষ কোটি টাকার উপরে। ঠিক তেমনি কারেন্সি ক্রাইসিস, হ্যাঁ 4 লক্ষ কোটি টাকা। 4 লক্ষ কোটি, রাইট। সো এবং এটা আমি আমার গবেষণায় দেখাচ্ছি এটা পৃথিবীর 3rd হাইয়েস্ট, যদি আইএমএফ এর ডেটাটাকে আমরা আমলে নিই। এবং আমাদের এর উপরে আছে যে সান মেরিনো এবং ইউক্রেন। সো সান মেরিনোর ক্ষেত্রে এটা তারা যখন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হচ্ছিল 2008-এ, তাদের দেশ থেকে অনেকগুলো জাহাজ ছিল, জাহাজগুলো গ্রিকরা তুলে নিয়ে গেছে, ওই টাকাটা তুলে নিয়ে গেছে, দে আর ইন ক্রাইসিস। ইউক্রেনের যুদ্ধ হচ্ছে এবং ইউক্রেনের ওই জর্জিয়া 2016 পর থেকেই এই ক্রাইসিসগুলো হয়েছে। কিন্তু বাংলাদেশ তো এই ধরনের কোনো যুদ্ধ বা এই ধরনের কোনো কিছুর ভিতরে যায়নি। কেন আমাদের খেলাপি ঋণ 30 মানে এত এত উপরে? ঠিক তেমনি আমাদের কারেন্সির যদি তাকাই, আমাদের কারেন্সি গত 2 বছরে প্রায় 34 মাসে 84 টাকা থেকে আজকে 120 টাকায় নেমে আসলো। কিন্তু এইটাও যে এন্ড না, এটা আমরা বলতে পারতেছি না। ইট কুড গেট ভেরি ওয়ার্স। হ্যাঁ, আমাদের কোনো ডেট ক্রাইসিস নাই, আমাদের কোনো ডেট ক্রাইসিস নেই। আপনি যদি অর্থনীতিবিদদের সাথে কথা বলেন দেখবেন যে আমরা বলবো যে হ্যাঁ আমরা তো সভরেন ডেট বছরে পেমেন্ট করি 2.5 থেকে 3 লক্ষ, সরি $3 বিলিয়ন। আমাদের তো আমদানি আছে, সরি আমাদের তো আরএমজি থেকেই আসে হচ্ছে যে প্রায় $40 বিলিয়ন, সবকিছু মিলে $50 বিলিয়ন রপ্তানি হয়। তাহলে তো আমারই $3 বিলিয়ন পেমেন্ট করার কথা না, কিন্তু রিজার্ভ কমতেছে। তারপরে কারেন্সি ক্রাইসিসের কথা বললাম। ফলে কি হচ্ছে জানেন, এখানে একটা ডাটা চুরির বড় বিষয় আছে। এখানে যেই ডেটাগুলো সরকার প্রজেক্ট করতেছে, এটার আড়ালে যে রিয়ালিটি আছে, সেই রিয়ালিটিতে গিয়ে আলটিমেটলি কিন্তু ভিতর থেকে আমরা নাই হয়ে যাচ্ছি। কিন্তু যেহেতু ওই ডেটাগুলো সামনে নাই, তাহলে আমরা বলতে পারছি না। এবং আরেকটা বিষয় যে আমরা বিদেশি ইনভেস্টরদের টাকা তাদের লভ্যাংশ দিতে পারছি না, যে আমদানি যেগুলো করা হচ্ছে, যেগুলোর পেমেন্ট করা দরকার, সেগুলো সেই সব পেমেন্ট আমরা করতে পারছি না। অ্যাবসলিউটলি। আমি এটার সাথে সাথে আরেকটা প্রশ্ন আনি। বাংলাদেশে এই যে চায়না থেকে আমরা মানে আরেকটু ব্রডার জায়গায় যাচ্ছি, একদম স্পেসিফিক না থাকে। চায়না থেকে সারা পৃথিবীতে প্রায় $300 বিলিয়ন, আমি এক্সাক্ট নাম্বারটা এক্স্যাক্টলি ঠিক নাও হতে পারে, $300 বিলিয়ন ক্যাপিটাল মুভ আউট করছে। যেহেতু আমেরিকা যেহেতু স্যাংশন দিয়েছে, তাহলে এখন ইভেন চাইনিজ কোম্পানিগুলো মেক্সিকো এবং ভিয়েতনামে ইনভেস্ট করতেছে, যাদের আমেরিকার সাথে সম্পর্ক ভালো। বাংলাদেশে কি একটা টাকার চাইনিজ মানে এই কোম্পানিগুলো আসছে? ইন্ডিয়াতে যাচ্ছে। ফলে কেন আসতেছে না? এগুলো একটা কারণ হচ্ছে যে এটা শুধু সুশাসন না। পৃথিবীর বড় বড় ইনভেস্টররা, বড় বড় কোম্পানিরা বুঝে এটা একটা এই দেশটা এই মুহূর্তে একটা ফ্র্যাজাইল দেশ, একটা ফ্র্যাজাইল ইকোনমি, এটা রাজনৈতিকভাবে ফ্র্যাজাইল, এটা যে কোনো সময় একটা বিস্ফোরণ ঘটতে পারে। এখানে আমি ইনভেস্টমেন্ট করে টাকা তুলতে পারবো না। এবং একই সাথে এখানে আমাদের বিজেএমিরও একটা বিষয় আছে। বিজেএমিও গত 15-20 বছরে বিভিন্ন গবেষণা আংটারে গবেষণায় এসছে যে তারা চায় না যে বৈদেশিক কোম্পানিরা এখানে এসে গার্মেন্ট ফ্যাক্টরি করুক বা ইত্যাদি করুক। যে কোনো দেশে মানে এটা ডেভেলপমেন্ট ইকোনমিক্সের একটা প্যাটার্ন দেখা গেছে। প্রথমে বাংলাদেশের মতো ডেভেলপমেন্ট ইকোনমি, যেখানে অনেক ডেভেলপিং কান্ট্রিতে যেখানে অনেক লোক যাদের প্রপার এমপ্লয়মেন্ট নেই, সেখানে আরএমজি আসে। আরএমজির সাথে সাথে কিন্তু সফট গুডস হিসাবে জুতো যায়, আরএমজির সাথে সাথে লেদার যায়, আরএমজির সাথে সাথে ফুটবল বা এই ধরনের কিছু আইটেম যায়, তারপরে আসে চিপ ইলেকট্রনিক্স। বাংলাদেশকে এটার একটা তো ট্রানজিশন করতে পারেনি। এবং আওয়ামী লীগ এখন তো 14-15 বছর হয়ে গেল। ফলে আর আমরা অন্য কাউকে ব্লেম করতে পারবো না। রিয়ালিটি হচ্ছে যে আমরা যে একটা ডেভেলপমেন্ট কান্ট্রি হিসেবে, ডেভেলপিং দেশ হিসেবে আমাদের একটা উন্নয়ন ধারা ছিল, এটা স্টপ হয়ে গেছে। এখন আমরা সেই 80-র দশকে জিয়া রহমান সাহেব যেগুলো বপন করে গেছিলেন, সেগুলোর ক্রিম আমরা 30 বছর খাইছি।
কিন্তু নতুন কোনো গ্রোথ ড্রাইভার আমরা এটা মানে দোষ আমি আওয়ামী লীগকে দিচ্ছি বিকজ 14 বছর, কিন্তু তার আগে বিএনপিকেও একই ইয়েতে দিতে হবে। নতুন কোনো গ্রোথ ড্রাইভার করা যায়নি। এবং আরেকটা জিনিস দেখেন, আমাদের পার পার্সেন্ট রেমিটেন্সের পরিমাণ কমে আসতেছে। এইটা আমরা যে এই যে গত 10-15 বছর ইনস্টিটিউশনগুলো ভাঙা হলো, আমাদের শিক্ষা ব্যবস্থা ভাঙা হলো, ফলে কি হচ্ছে জানেন, যেই ছেলেটা আওয়ামী লীগের একদম প্রথমে 2008-এ 12 বছর ছিল, মানে হয়তো ক্লাস 4-এ ছিল বা 5-এ ছিল, তার এখন কিন্তু 30 বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে। ফলে এই যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা, প্রত্যেকটা সেক্টরে রাজনীতিকরণ করা, এগুলোর ফলাফলে কিন্তু এখন আমি বলছি না আগে অনেক বেটার ছিল, কিন্তু আগে একটা ডেভেলপমেন্টের একটা ধারা ছিল যেখানে আমরা ডিস্যাটিসফাইড ছিলাম। আমাদের ডিস্যাটিসফ্যাকশনটা সরকার আমলে নিতে হইতো না, কারণ না হলে তাকে 5 বছর পরে লাথি দিয়ে জনগণ বের করে দেবে। কিন্তু সেই প্রসেসটা যখন ভেঙে গেল, তখন কিন্তু এই যে আমরা মানে আমার বঙ্গবন্ধুকে নিয়ে কোনো নাই, কিন্তু মুজিব বন্দনা, আওয়ামী লীগের বন্দনা, শেখ হাসিনার বন্দনা, এটাই যেমন কি শিক্ষক, এটাই যেমন কি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এটাই যেমন কি সবার প্রধান এক্সপ্রেশন হয়ে গেছে। আমি শত শত বই দেখি এমন কিছু সাবজেক্টে যেগুলোর মানে কোনো রিসার্চ ভ্যালু নাই, কিন্তু সেটাতে সরকার ফাইন্যান্স করতেছে। এই দেয়ার ইজ এ ইম্প্যাক্ট টু ইট, যে আমাদের এখন রেমিটেন্স যারা আনতেছে তারা এখন বিদেশে গিয়ে চাকরি পাচ্ছে না। সৌদি আরবে একই সিচুয়েশন হচ্ছে, রেমিটেন্সে টেকনিক্যাল লোক আমরা বাড়াইতে পারিনি। সো এইটা একটা অ্যাসপেক্ট। এবং একই সাথে আমাদের এই যে পলি ক্রাইসিসের যেই এলিমেন্টসটা, আমি ব্যাংক ম্যানেজারদের সাথে কথা বলি, আমি অর্থনীতিবিদদের সাথে কথা বলি, আমাকে সবাই বলে যে টাকা আছে এখন শুধুমাত্র যারা সরকারের সাথে ব্যবসা করে, আর কিছু ডাক্তার, আর কিছু সার্ভিস সেক্টরের কিছু এমপ্লয়িজদের। আমাদের যেই আপওয়ার্ড মোবিলিটির যে ধারা ছিল, এটাও ভেঙে গেছে। আমি আপওয়ার্ড মোবিলিটিতে খুব গুরুত্বপূর্ণ মনে করি গাড়ি কিনতে পারা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি মানে বামপন্থী না। একটা ইকোনমি যত বড় হবে, মানুষের গাড়ি কেনার ক্যাপাসিটি বাড়বে। গাড়ি কেনার ক্যাপাসিটি মানে হচ্ছে মিডল ক্লাস, আপার মিডল ক্লাস হচ্ছে, দ্যাটস এ ভেরি গুড সাইন। আমরা বছরে একটা সময় মানে 2007 সালে আমরা 30,000 গাড়ি কিনতাম, সেটা এখন 11,000 12,000-এ নেমে আসছে, যার মধ্যে বড় অংশ আবার মেগা প্রজেক্টগুলোর পারচেজ। যেখানে ফর এক্সাম্পল কান্ট্রিজ লাইক মালয়েশিয়ার সাথে আমরা তুলনা করি, মালয়েশিয়াতে বছরে 8 লক্ষ গাড়ি কেনে। পাকিস্তানের মতো দেশে বছরে আমি লাস্ট টাইম যে ডাটা চেক করছি 2 বছরে 2 লক্ষ গাড়ি, কিন্তু শ্রীলঙ্কার মতো দেশে 35,000 বা 40,000 মতো গাড়ি কিনে। ফলে আমাদের আপওয়ার্ড মোবিলিটির যে ধারাটা ছিল, এখন সুপার রিচ একটা গ্রুপ তৈরি হয়েছে, এবং বড় একটা প্রিকারিয়াত শ্রেণী তৈরি হয়েছে, যাদেরকে এখন আমরা দরিদ্র বলতে পারতেছি না। মনে করেন একজন গাড়ি ড্রাইভার, মনে করেন একজন মনে টেকনিক্যাল ছেলে, মনে করেন যে একটা আরএনজিতে হেল্পার, মনে করেন সে একটা রেস্টুরেন্টে শেফ। এই প্রিকারিয়াত ক্লাসটা তৈরি হয়েছে, এটা অনেক বড়। এদেরকে আমরা মধ্যবিত্ত বলে চালাই দিচ্ছি। এটার একটা বড় বিষয় হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি কিছু কিছু ইলেকট্রনিক, হ্যাঁ বুঝি ওরা তো ইলেকট্রনিক্স কিনতেছে, হ্যাঁ ইলেকট্রনিক্সে দাম কমে আসছে, এবং একই সাথে ব্যাংকগুলো ঋণ দিচ্ছে, কিন্তু তাদের কোয়ালিটি অফ লাইফ বলে কিছু নাই। তাদের এডুকেশন লেভেল এনি ভেরি পুয়ার, তাদের কোনো সেভিংস নাই। তাদের ছেলে মেয়েদেরকে তারা কিভাবে ভালো এডুকেশন দিবে, ভালো খাবার দিবে, সুষম খাবার দিবে, এগুলো কোনো কিছু দিতে পারতেছে না। কিন্তু এই প্রিকারি ক্লাসটাকেই আমরা মিডল ক্লাস বলে দাবি করে বলতেছি যে বাংলাদেশে $1 বিলিয়ন ইকোনমি হয়ে যাবে। লং স্টোরি শর্ট, আমি এভাবে বলতে চাই, বাংলাদেশ, আমরা দেশটাকে নিয়ে সবসময় অসন্তুষ্ট ছিলাম, এবং এটা খুব ভালো ছিল। আমাদের ক্ষোভ, আমাদের অসন্তোষ পলিটিক্সকে শুনতে হয়েছে। বাংলাদেশে পিপলের একটা জায়গা ছিল, কিন্তু বাংলাদেশ নির্বাচন দিয়ে যখন একটা পলিটিশিয়ান থেকে লাথি দিয়ে ফেলে দিতে পারতো, সরি টু ইউজ দ্য ব্যাড ওয়ার্ড, কিন্তু আমি মনে করি একটা পিপল হিসেবে এটা আমার রাইট, তখন কিন্তু পলিটিশিয়ানদের অ্যাকাউন্টেবিলিটি ছিল। আওয়ামী লীগের 2014-এর আগে কিন্তু কিছুটা অ্যাকাউন্টেবিলিটি ছিল, কিন্তু সেই অ্যাকাউন্টেবিলিটিটা যখন চলে গেছে, তখন এইটা আমরা একটা টোটালিটারিয়ান রাষ্ট্রে পরিণত হয়েছি। এই টোটালিটারিয়ান রাষ্ট্রে এটা নিয়ে হাইকের কিছু রিসার্চ আছে, এবং এই রিসার্চটা খুব ইম্পর্টেন্ট। এই রিসার্চটার একটা কোর পয়েন্ট হচ্ছে, টোটালিটারিয়ান রাষ্ট্রে সমাজের মূল প্রবলেমটা রাষ্ট্রের নেতাদের কাছে পৌঁছায় না, তারা বুঝতে পারে না কোনটা রিয়েল প্রবলেম, ফলে তারা ভুল প্রবলেম সলভ করতে থাকে। এটা একটা খুব সুন্দর একটা অ্যালিগোরিক্যাল উদাহরণ হচ্ছে যে প্রায় দেখি যে আমাদের ব্রিজ কতগুলো বিভিন্ন জায়গায় পড়ে আছে, আশেপাশে কিছু নাই, বিকজ দ্যাটস হোয়াই দে ডু নট নো কোন জায়গায় ইনভেস্টমেন্ট করবে, কি করবে। সরকার যখন ওয়ার্ল্ড ব্যাংকের সাথে, এডিবির সাথে প্রজেক্ট নেয়, আমার অবাক লাগে যে কি প্রজেক্ট নিবে বুঝতে পারতেছে না,
কিন্তু পিপলকে কানেক্ট করার, পিপলের রিয়েল যে প্রবলেমগুলো সলভ করার মতো প্রজেক্ট নেওয়া হচ্ছে না। তো সব কিছু মিলিয়ে উই আর হেডিং টুয়ার্ডস এ পলি ক্রাইসিস। এটা শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ক্রাইসিস না, এটা শুধুমাত্র ব্যাংকিং ক্রাইসিস না, এটা শুধুমাত্র কারেন্সি ক্রাইসিস না। এই পলি ক্রাইসিস, এই সিস্টেমের একটা আমূল সংস্কার বাদে এই পলি ক্রাইসিস থেকে মুক্তি নেই। এটা হচ্ছে যে আমরা একটা টিনের ক্যানকে লাথি দিতে দিতে লাস্ট মাথায় নিয়ে গেছি, এখন ইস্যু হচ্ছে যে এটা কবে ক্যানটা পড়ে যাবে এটার অপেক্ষা আছি। মেবি আরও 2 বছর ডিলে হতে পারে, আরও 3 বছর হতে পারে, আরও 5 বছর হতে পারে, নোবডি ক্যান সে দ্যাট। মেবি 6 মাসের মধ্যে হতে পারে, কিন্তু এই সিস্টেমের ইমপ্রুভমেন্টের কোনো ধারা আমি দেখতে পাচ্ছি না। সজীব শেখ রাজা।